প্লেটে আচার নিতে নিতে বলে, চিনি না এই নম্বর, অচেনা, তাই বলে ধরবে না। মামু তো বাসায় নেই, মামুও তো হতে পারে, রিসিভ করে দেখো। চিত্রা বাম হাত দিয়ে ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। ওপাশ থেকে এক পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, হ্যালো। চিত্রা আচার খেতে খেতে বলে, হ্যালো, কে বলছেন? আমি রাতুল বলছি। চিত্রার খাওয়া থেমে যায়। তুষার ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। রাতুল তো রিয়ার ভাই, সে কেন চিত্রাকে ফোন দিল? চিত্রা ফোনটা হাতে নিয়ে স্পিকার কমিয়ে কানে নিয়ে বলে, হ্যাঁ রাতুল ভাইয়া বলুন। রাতুল নিজের রুমের জানালার ধারে দাঁড়িয়ে আছে। তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তোমার আশেপাশে কি কেউ আছে? চিত্রা একবার তুষারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আছে। আপনি কি বলবেন বলেন, আমি শুনছি। না তাহলে আর বলা যাবে না। তুমি কি কাল আছো?
ফোন মুখের সামনে এনে দেখে রাত 1:30 বাজে। সেই সাথে ফোনের স্ক্রিনে জল জল করছে চাতক পাখি দিয়ে নাম সেভ করা। যা ফোন রিসিভ করার সময় ঘুমের কারণে খেয়াল করেনি। কি হলো, নিশ্চুপ কেন? কথা বলবেন না? ফোনের ওপর পাশের রমণীর কথা শুনে মুচকি হাসল রাফি। মুহূর্তে মুখটাকে আবার গম্ভীর করে শুধায়। কি কথা বলবো? ফোনের ওপাশে ফোঁস করে নিঃশ্বাস ফেলল রমণী, যা রাফি বুঝতে পারল। কেমন আছেন জিজ্ঞেস করেছিলাম, উত্তর পাইনি। কেমন থাকার কথা আমার? সেটা জানলে জিজ্ঞেস করতাম না। রাফি বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। বেকনিতে থাকা দরজাটা লাগিয়ে দিল। বাতাস আসছে খুব। এত রাতে একটা ছেলেকে ফোন দিতে তোমার ভয় করল না? গড়গড় করে ভেসে আসলো, না। রাফি তার চাপ দাড়িতে হাত বুলায়। সত্যি ভয় করছে না? এখন যদি উল্টাপাল্টা কিছু বলে বসি তখন? কেমন আছেন? তপ্ত শ্বাস ফেলল রাফি। ভালো আর থাকতে দিলে কখন যে জিজ্ঞেস করছো কেমন আছেন? শোনো মেয়ে, নেক্সট টাইম মধ্য রাতে ফোন দিবে না আর। মনে থাকবে। হু। আবার হু বলে ফাজিল মেয়ে। এত রাত হয়েছে, ঘুমাওনি কেন? এমনি। রাফি সন্দেহজনক দৃষ্টি নিয়ে বলে। এমনি নাকি বয়ফ্রেন্ডের সাথে রাত জেগে চ্যাট করছিলে? এসব নাউজুবিল্লাহ জিনিস আমার নেই। ভদ্র সাজা হচ্ছে। না, সত্যি নেই। তাহলে ঘুমাওনি কেন? আপনাকে ফোন দিব, একটু কথা বলবো সেজন্য। আমি যদি ফোন না ধরতাম? না ধরলে না ধরতেন। তোমার করা অপমানটা এখনো ভুলিনি। কোন অপমান ভাইয়া? সকাল সকাল তোমাদের বাসায় গিয়েছিলাম বলে কথা শুনিয়েছিলে। আমি সেভাবে বলতে চাইনি, আসলে অত সকালে এসেছিলেন, বাহিরে ঠান্ডা বাতাস, সেজন্য বলেছিলাম। আসতে তো অনেক কষ্ট হয়েছে। আমার জন্য এত ভাবো তুমি? একটু একটু ভাবি, যতই হোক মামুর ছেলে, ভাইয়া বলে কথা। যা
তার বাবা মা। রিয়া অনেক দিন পর বাবা মাকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে। সোফার ওপর প্রান্তে বসে আছে রাসেল আহমেদ, সাহেল আহমেদ, রায়ান, রাফি, রিক্তা বেগম আর চয়নিকা বেগম। রাতুলের চোখ এদিক ওদিক শুধু চিত্রাকে খুঁজছে। রিয়া জানত না আজ তার ভাই আর মা বাবা আসবে। রাতুলের বাবা রফিক সাহেল আর রাসেল আহমেদের দিকে তাকিয়ে বলে, বেআই সাহেব, আজ একটা আর্জি নিয়ে এসেছি আপনাদের কাছে। রাসলো আহমেদ ভ্রু কুঁচকে বলে, কিসের আর্জি? আসলে আপনাদের মেয়ে চিত্রা, ওকে আমার ছেলে রাতুলের বউ করে নিতে চাইছি, আপনাদের কি কোনো অমত আছে এতে? রাসেল আহমেদ একবার সাহেলের দিকে তাকিয়ে বলে, মেয়েটা তো সাহেলের, সাহেল তোর কি অমত এতে? সাহেল আহমেদ স্ত্রীর পানে তাকালো। চয়নিকা ইশারায় জানালো যেটা ভালো হয় সেটা করতে। সাহেল আহমেদের জানা মতে রাতুল শান্তশিষ্ট ভদ্র ছেলে। এখনো তার কানে কোনে খারাপ কথা আসেনি। ছেলে যেহেতু ভালোই, তাহলে না করার কি আছে? পরমুহূর্তে আবার মনে হলো মেয়ের মতামত জরুরি। কিন্তু মেয়ে তার বাসায় নেই, কোচিংয়ে গেছে তুষারের সাথে সকাল সকাল, সামনে অ্যাডমিশন পরীক্ষা, সেজন্য গলা ঝেড়ে নিয়ে বললেন, অমত নেই, তবে মেয়ের মতামত ছাড়া কিছু বলতে পারছি না। মেয়ে আমার বড্ড আদরের, তাকে আগে জানিয়ে দেখি সে কি বলে, তারপর কিছু বলতে পারবো আপনাদের। রফিক স্মিত হেসে বলে, তা অবশ্যই, মেয়ের মতামত জরুরি। কিন্তু চিত্রা কোথায়? বাবা, ও তো কোচিংয়ে গেছে, সামনে ওর অ্যাডমিশন পরীক্ষা, তো তাই। রিয়ার কথা শুনে রাতুল রিয়ার কানে কানে বলে, চিত্রা যে কাল বলল ও ফ্রি আছে, কোথাও যাবে না তাহলে? তুষার ভাইয়া নিয়ে গেছে। তোর ফুপি শাশুড়ির গম্ভীর ছেলেটা। হ্যাঁ। উনি কেন নিয়ে গেল? ভাইয়াই তো কোচিংয়ে ভর্তি করিয়ে দিবে, সেজন্য। ওহ। রাতুল ভেবেছিল চিত্রাকে প্রপোজাল দিবে, কিন্তু পরে মনে হলো চিত্রাকে দেওয়ার থেকে ফ্যামিলি নিয়ে গিয়ে বলাটা বেটার। এখানে না করার স্কুপ কম। দুপুরের দিকে চিত্রা বাসায় আসে। ক্লান্ত হয়ে সোফায় বসতেই রিয়া জাপটে ধরে। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় ভরকে যায় চিত্রা। কি হয়েছে, এভাবে জড়িয়ে ধরছিস কেন? গুড নিউজ আছে তাই? চিত্রা ভালো করে তাকালো রিয়ার দিকে। ভ্রু কুঁচকে বলল, আবার মা হতে যাচ্ছিস? আরে ধুর না। তাহলে একটু পরই জানতে পারবি। চিত্রা রিয়ার এমন হেয়ালি কথা শুনে বসা থেকে উঠে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই দেখে চিত্রার মা চয়নিকা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকে। চিত্রা মাকে দেখে স্মিত হাসে। চয়নিকা বেগম চিত্রার পাশে বসে। এরপর সাহেল আহমেদ ও মেয়ের রুমে ঢুকে। বাবাকে নিজের রুমে দেখে অবাক হয় চিত্রা।
ভালো আছি। বাসায় তুমি? হ্যাঁ। কেউ কিছু বলেছে? হ্যাঁ বলেছে। তুমি কি বললে? চিত্রা বসা থেকে উঠে দাঁড়ালো। আমি না করে দিয়েছি। মুহূর্তে রাতুলের হাস্যজল মুখ চুপসে গেল। কেন? কারণ আমি আপনাকে কখনো ওসব নজরে দেখিনি। আপনাকে আমি একজন বড় ভাইয়ের নজরে দেখে এসেছি। আমার পক্ষে আপনাকে স্বামী হিসেবে মানা ইম্পসিবল। আমি তো কখনো তোমাকে বোনের নজরে দেখিনি। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার পক্ষে রাজি হওয়া সম্ভব নয়। ভালো থাকবেন। কথাটা বলে ফোন কেটে দেয় চিত্রা। বলা নেই কওয়া নেই হুট করে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেয় যত্ত সব। তুষার অফিসে বসে আছে, সামনের চেয়ারে বসে আছে রাফি। এসে থেকেই রাফি বকবক করেই চলছে। ব্রো, জানো আজকাল সাধাসিধে দেখতে মেয়েগুলো অনেক বাজি হয়। কাল একটা কাজে গিয়েছিলাম জমি কিনতে। মেয়েটা জানে কি বলল? আমি কিভাবে জানবো কি বলল? 10% জমি কিনবো আমরা। মহিলাটা প্রতি শতাংশ প্রতি 30 লাখ করে মোট 1 কোটি চেয়ে বসল। যখন রাজি হয়ে তাকে ফোন করে বললাম 1 কোটি টাকায় জমি কিনতে রাজি, তখন মেয়েটা বলে উঠল 3 কোটি। মানে ভাবো, সুযোগ পেয়ে লাফ মেরে 3 কোটিতে চলে গেল। তুষার ক্যালকুলেট
চিত্রা বিছানা থেকে রিমিকে নিয়ে উঠল। রিমির দিকে তাকিয়ে মনে মনে বলল, যাকে ভালোবেসেছিলাম, যাকে পছন্দ করতাম, তার সাথেই তো সংসার করছিস। কি হলো বল, কাউকে কি পছন্দ বা ভালোবাসিস? না, কাউকে ভালোবাসি না, পছন্দও করি না। রাতুল ভাইয়াকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। দ্যাট ফাইনাল। রিয়া তপ্ত শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। রাতুলের জন্য এসেছিল রিয়া। রাতুল ফোন করে রিয়াকে বলেছে যেন সে চিত্রাকে বুঝায়, কিন্তু চিত্রা তো না করছে বারংবার। যেখানের সম্পর্কের শুরুতেই না করছে সেখানে সম্পর্ক শুরু না করাই শ্রেয় রিয়ার মতে। রিয়া নিজের রুমে এসে বিছানায় বসতেই রায়ান রিয়াকে জড়িয়ে ধরে। রিয়া স্মিত হাসে। রায়ান রিয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বলে, কি বলল তোমার ননদি? কি আর বলবে, আগে যেটা বলেছে সেটাই বলল। রাজি না। যেহেতু ও রাজি না, তাহলে আর এই সম্পর্কের জন্য জোর না দেওয়াই ভালো। আমারও সেটাই মনে হয়। হুমম, শুনো না। বলো, শুনছি তো। বলছি বয়স হচ্ছে তো।
কোচিং শেষে বাহিরে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। মিনিট 5 হলো কিন্তু তুষারের আসার নাম নেই। বিরক্ত লাগলো, এভাবে দাঁড়িয়ে রাখার কোনো মানে হয়? মিনিট 5ও মনে হচ্ছে ঘন্টা খানেকের মতো। এর মধ্যে একটা ব্ল্যাক কালারের গাড়ি এসে থামলো চিত্রার সামনে। গাড়িটা দেখে চিনতে অসুবিধে নেই, গাড়ি টাকার। গাড়ির ভেতর থেকে তুষার বের হলো। পরনে তার সাদা রঙের শার্ট, নিত্যকার দিনের মতো, হাতেও সেই ব্র্যান্ডের ঘড়ি। দারুণ লাগে এই গেটআপটা চিত্রার। তুষার চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? ঘন্টা খানেকের মতো। তুষার হাত ঘড়িটার দিকে তাকায়। এখন বাজে 9টা 40 মিনিট। চিত্রার কোচিং শেষ হয় 9টা 30 মিনিটে। সেখানে মেয়েটা ঘন্টা খানেক কিভাবে দাঁড়িয়ে থাকে? তুমি আজ কোচিং করনি? করেছি। তাহলে ঘন্টা খানেক কিভাবে দাঁড়িয়ে থাকো? কোচিং তো শেষ হয় 9টা 30 মিনিটে, আর এখন বাজে 40। কি? আমার কাছে তো মনে হলো আমি ঘন্টা খানেক ধরে দাঁড়িয়ে আছি। আচ্ছা চলো ওদিকটায় যাই। চিত্রা হ্যাঁ জানায়।
যেখানে তোমার চোখের দিকে তাকালে আমি পুরো রচনা উপন্যাস পড়ে ফেলতে পারি, আর সেখানে তুমি অন্য একজনকে দিনের পর দিন ভালোবেসেছো, তার জন্য তোমার চোখে যে মুগ্ধতা ছিল সেটা বুঝতে পারবো না। সেদিন যখন তোমায় দেখলাম রায়ান ভাইয়াকে পাওয়ার জন্য বড় মামির হাত ধরে আকুতি মিনতি করে কান্না করতে, ট্রাস্ট মি, ইচ্ছে করছিল তোমাকে জাপটে ধরে বুকের মধ্যে নিয়ে বলি, এই চিত্রা ভুল মানুষের জন্য একদম চোখের জল ফেলবা না। এই শাস্তিটুকু তোমার প্রাপ্য। তুমি কেন আমায় ভালো না বেসে রায়ান ভাইয়া বুঝাতাম চিত্রা শুধুই তুষারের, তাকে বিয়ে করার স্বপ্ন যেন মাথা থেকে বের করে দেয়। আপনি আগের তুষার ভাই ঠিক ছিলেন। এখন আপনার সাথে কথা বলতে গেলেও আনিজি লাগবে। আচ্ছা তাহলে মেসেজে বলে দিও। মেসেজে কি বলবো?
বলবা আমি রাজি বিয়ে করতে। আমি বললাম না, আমি রাজি না। আপনাকে আমি ভাইয়ের ন। তুষার চিত্রাকে পুরো কথা শেষ করতে দিল না, তার আগেই বলে উঠল, জাস্ট শাট আপ, তোমার এটা জাতীয় ভাষা হয়ে গেছে আমি আপনাকে ভাইয়ের নজরে দেখি এটা বলা। দেখে তুমি ভাইয়ের নজরে আমায় দেখো নাকি কি নজরে দেখো সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি তোমাকে কখনো বোনের নজরে দেখিনি, বিকজ আমার নিজের একটা বোন আছে, যাকে তাকে বোন বানানোর রুচি আমার নেই। তবে আমি বাদে আর সবাইকে ভাইয়ের নজরে দেখো, কোনো সমস্যা নেই। আর একটা কথা। চিত্রা ভ্রু কুঁচকে বলল, কি? তুমি তো সবাইকে ভাইয়ের নজরে দেখো, তাহলে রায়ান ভাইকে ভাইয়ের নজরে না দেখে এক্সট্রা নজরে কেন দেখলে? আমি কি জানতাম নাকি সে আমার ভাগ্যে নাই? তাহলে তো জীবনেও তার কেয়ার দেখে এসব একতরফা ভেবে বসতাম না। রায়ান ভাইয়ার কেয়ার গুলো তোমার চোখে পড়ল, কিন্তু আমার ভালোবাসা গুলো চোখে পড়ল না তোমার। তোমাকে এক নজর দেখার জন্য বারবার ছুটে যেতাম। পুরনো কাসন্দ কেন ঘাটছেন? আমি বাসায় যাচ্ছি, আপনিও বাসায় যান। বিয়ে? আশ্চর্য, বিয়ে বিয়ে করছেন কেন? বিয়ের বয়স হয়েছে আমার আপনার। তুষার একবার নিজের দিকে তাকিয়ে ফের চিত্রার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে,
চিত্রা বসা থেকে উঠে গিয়ে শেলফ থেকে হুমায়ুন আহমেদের অপেক্ষা নামক বইটা নিয়ে আসে। বইটা খুলে পড়তে নিবে আর অমন সময় চিত্রার ফোন বেজে উঠে। সাহেল আহমেদের কপালে দু ভাঁজ পড়ল। বইয়ের দিকে চোখ রেখেই বলল, পড়ার সময় ফোন সাথে রেখো না, এরা প্রচুর বিরক্ত করে। চিত্রা বইটা টেবিলে রেখেই স্টাডি রুম থেকে বের হয়। রাতুল ফোন দিয়েছে। একবার ভাবল ফোনটা রিসিভ করবে না, কিন্তু কি একটা মনে করে ফোনটা রিসিভ করল চিত্রা। ওপাশ থেকে ভেসে আসলো, কেমন আছো চিত্রা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি? আমি ভালো নেই। চিত্রা ভ্রুকুটি করে জিজ্ঞেস করল, ভালো নেই কেন? বিয়েটা কি করা যায় না? করা গেলে অবশ্যই আমি না করতাম না। অন্য কাউকে পছন্দ করো? না। কাল একবার দেখা করতে পারবা? কেন? একটু দেখা করতাম। বাসায় আসেন না, তোমার কোচিং এর সামনে দাঁড়িয়ে থেকো। আচ্ছা রাখি। কথাটা বলে চিত্রা ফোন কেটে দেয়। একদিকে তুষার ভাই, আরেক দিকে রাতুল ভাই। চিত্রা তপ্তশ্বাস ফেলে নিজের রুমে চলে আসে। রাফি আর রাসেল আহমেদ বসে আছে অধরার সামনে। রাসেল আহমেদ কাগজপত্র বের করে অধরার সামনে রাখে। অধরা কাগজগুলোতে সাইন করার আগে রাসেল আহমেদের দিকে তাকিয়ে বলে, আমি টাকা ক্যাশ নিতে চাই না, আমি চাই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হোক। রাফি বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। সামান্য জমি নিয়ে কি তাল বাহানা করছে এই মেয়ে? ফার্স্ট দেখে যতটা ভালো লেগেছিল এখন ততটাই বিরক্ত লাগে। আপনার টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আর প্যারা দিয়েন না তো, সাইন করেন এখন। আগে টাকাটা পাঠান। রাফি পকেট থেকে ফোনটা বের করে রায়ানকে ফোন করে বলে দেয় টাকা ট্রান্সফার করে দিতে। টাকা অধরার অ্যাকাউন্টে আসলে অধরা কাগজগুলোতে সাইন করে দেয়। রাফি স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাসেল আহমেদ কাগজগুলো ফাইলে ঢুকিয়ে অধরার দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ, আপনার এবং আপনার ফ্যামিলির ইনভাইট রইল আমাদের বাসায় কালে দুপুরে। আই থিঙ্ক না করবেন না। রাফি তার বাবার কথা শুনে তার হাত চেপে ধরে। ফিসফিস করে বলে, ইনভাইট কেন দিচ্ছ তাও বাসায়? রেস্টুরেন্টে খাইয়ে দিলেই তো হয়। অধরা বাপ বেটাকে পর্যবেক্ষণ করে বলে, চেষ্টা করব আসার। এখন আসি বাই। কথাটা বলে অধরা চলে যায়। রাসেল আহমেদ আর রাফিও চলে আসে। হ্যাঁ রে তুষার, তোর কি মাধবীর মেয়ে ময়নার কথা মনে আছে? তুষার খাবার খাচ্ছিল, হঠাৎ তানিয়া বেগমের কথা শুনে ভ্রু কুঁচকে বলে, কয়েক বছর আগে যে এসেছিল বাচ্চা মেয়েটা? হ্যাঁ। ও কিন্তু এখন আর বাচ্চা নেই। কিসে যেন পড়ে? এবার এসএসসি দিবে। এসএসসি দিবে। যে কিনা এখনো স্কুলের গণ্ডি পার করেনি সে তো এখনো বাচ্চাই। মেয়েটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তুষার কিছু বলল না। তানিয়া বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে,
এবার গ্রামে গিয়ে ভাবছি মাধবীর সাথে কথা বলবো। তুষার ভাত খেতে খেতে জবাব দেয়, ভালো তো। কি নিয়ে কথা বলবো জিজ্ঞেস করলি না? কি নিয়ে কথা বলবা? তোর আর ময়নার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলবো। কথাটা কর্ণকুহর হতেই তুষার বিষম খায়। তানিয়া বেগম তুষারের মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, ধীরে সুস্থে খা, এখনই তো গলায় আটকে যাচ্ছিল ভাত। তুষার গ্লাস থেকে পানি খেয়ে বলে, আমার গলায় ভাত আটকে যাচ্ছিল না মা, আমার শ্বাসটাই আটকে যাচ্ছিল তোমার কথা শুনে। তুমি কার সাথে কার বিয়ের কথা বলছো? কেন তর আর ময়নার? মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে? ওর বয়স কত? 18 হয়নি, ওর থেকে গুনে গুনে 10-11 বছরের বড় আমি। তাতে কি? বয়স কোনো ম্যাটারই করে না। তোমার চোখ এত বাজে, আগে তো জানতাম না মা। কেন, কি হইছে? তুমি আশেপাশে মেয়ে রেখে গেছো ওই মাধবী খালার মেয়ে ময়নার কাছে। তানিয়া বেগম আফসোস নিয়ে বলেন, আশেপাশে তো কত মেয়ে দেখালাম তোকে, তুই তো পছন্দ করলি না। আমি কি ছেলের বিয়ে দেখতে পারবো না ইহকালে? তুমি কি ভাবছো ওই পিচ্ছি মেয়ের কথা বললে আমি রাজি হয়ে যাব? সুন্দরী রাজি না হওয়ার কি আছে? সুন্দর ধুয়ে ধুয়ে তুমি পানি খাও মা। সিঁড়ি থেকে নামতে নামতে কথাটা বলে তৃষ্ণা। তানিয়া বেগম রাগী দৃষ্টি নিয়ে মেয়ের পানে চায়। তুষার প্লেটে হাত ধুয়ে উপরে উঠে চলে যায়। তানিয়া বেগম মেয়ের কান ধরে বলে, সময় কথার মাঝে কথা বলাই লাগবে, তাই না? তৃষ্ণা তানিয়া বেগমের হাত থেকে কান ছাড়াতে ছাড়াতে বলে, কানটা তো ছাড়ো, ব্যথা পাচ্ছি। তানিয়া বেগম কান ছেড়ে দেয়। তুমি এত মেয়ে দেখছো কই, তোমার ভাইয়ের মেয়েকে তো দেখলে না? তানিয়া বেগম বিরক্তি নিয়ে বলে, কার কথা বলছিস? কে আবার? মামুর মেয়ে চিত্রা। ওরেও তো পারো এই বাড়ির বউ বানিয়ে আনতে। তানিয়া বেগম কিছু বলতে গিয়েও বলতে পারল না। তৃষ্ণাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, তুষারকে কি একবার চিত্রার কথা বলে দেখব? দেখো গিয়ে বলে, রাজি হবে তো? সেটা আমি জানি নাকি। আগে গ্রামে গিয়ে নেই ঘুরে আসি, তারপর কোমর বেঁধে নামবো, ছেলের বিয়ে দিয়েই ছাড়বো। কবে যাচ্ছি আমরা? চিত্রার এক্সাম শেষ হোক তারপর। সবাই একসাথে যাবে নাকি? হ্যাঁ, তোর বাবা তো বলল এবার সবাই একসাথে যাবে। ভাইয়া কি আমাদের সাথে যাবে? জানি না, পরে তো এখনো বলাই হয়নি। এখনো তো দেরি আছে, বলবনি। খাইতে দাও, পড়া আছে আমার। শুধু ছেলেরেই ডেকে ডেকে খাবার দাও। আমাকেও তো ডাকতে পারো সাথে। হিংসুটে, শুধু আমার ছেলেটাকে হিংসে করে। রাফি ভাইয়া, কি করা যায় বলো তো? রাফি আর চিত্রা কোচিং এর বাহিরে হাঁটছে। চিত্রার কথা শুনে রাফি মাথা উঁচু করে তাকিয়ে বলে, কি করবা? আর বইল না রাতুল ভাই আসতেছে।
রাতুল কেন আসছে? জানি না। ওই যে দেখো রাতুল আসছে। চিত্রা তাকিয়ে দেখে সত্যি রাতুল তাদের দিকে এগিয়ে আসছে। চিত্রা আশেপাশে তাকালো। রাতুল চিত্রার সামনে এসে দাঁড়িয়ে বলল, বাহ রাফি, কেউ সাথে নিয়ে এসেছো দেখছি। কি আর করব বলুন, বোন তো একা তো বাহিরে ছাড়া যায় না। ভাই হিসেবে এইটুকু তো করতেই হয়। রাতুল স্মিত হাসল। রাফির কথাটা তার মোটেও পছন্দ হয়নি। একটু সাইডে আসবে, কথা বলতাম। চিত্রা রাফির পানে তাকালো। রাফি ইশারায় যেতে বলল। চিত্রা রাতুলের পেছনে পেছনে গেল কিছুটা সামনে। চিত্রা বলছিলাম কি আর একটা বার কি ভেবে দেখা যায় না? কি? বিয়েটা নিয়ে না, মানে মা আজ মেয়ে দেখতে যাবে। দেখেন রাতুল ভাই, আপনার মা যাকে দেখতে যাচ্ছে তাকে বিয়ে করুন। আপনি সুখী হবেন। আমার জবাব আগেও যা ছিল এখনো তাই থাকবে। এটাই শেষ কথা। হ্যাঁ। আচ্ছা তাহলে ভালো থেকো। রাতুল চলে যায়। রাফি এগিয়ে এসে বলে, কি বলল? চিত্রা রাফির দিকে তাকিয়ে বলে, কি আর বলবে, ওই বিয়ে নিয়ে কথা বলল। তুমি কি বললে? আগেও যা বলেছি তাই বললাম। রাজি হলেও তো পারতে। কখনোই না, চলে বাসায়। রাফি মাথা নাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। চিত্রা তপ্ত শ্বাস ফেলে। রাতুল একমাত্র রিয়ার ভাই দেখেই চিত্রা রাতুলকে বিয়ে করবে না। রাতুলকে রিজেক্ট করতে কিছুটা খারাপ লাগলেও ভালো লাগা ছিল অসীম। কিছুটা রিভেঞ্জ নেওয়াই যায় সবার অগোচরে। শোনো, আজ দুপুরে বাসায় গেস্ট আসবে, ভালোমন্দ রান্না করো। রিয়া রিমিকে জামা পরিয়ে দিচ্ছিল। রায়ানের কথা শুনে ভ্রু কুঁচকে বলল, কে আসবে বাসায়? রায়ান বিছানায় বসতে বসতে বলে, ওই তো সাভারে যে জমির জন্য ফ্যাক্টরির কাজ বন্ধ ছিল, ওই জমির মালিক। ও আজ তো ফুপিদেরও আসার কথা। ফুপা এসেছে, সেজন্য চাচা ওদেরও ইনভাইট করেছে। রায়ান অবাক হয়ে বলে, ফুপা এসেছে সিলেট থেকে? হ্যাঁ, কাল এসেছে। ও আচ্ছা, রিমিকে দিয়ে যাও, দুপুর হলো বলে তাড়াতাড়ি চাচিকে নিয়ে রান্না বান্না সেরে ফেলো। রিয়াহু জানিয়ে রিমিকে রায়ানের কোলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বসার রুমে এসে চয়নিকা বেগমকে দেখে বলে, চাচি কি কি রান্না করতে হবে বলে দিন, রান্না বসিয়ে দেই, বেলা হচ্ছে তো। চয়নিকা বেগম চিত্রার মাথায় তেল দিয়ে দিচ্ছিল। রিয়ার কথা শুনে বলে, তুমি রান্না ঘরে যাও, আমি সব কেটে ধুয়ে রেখেছি, তুমি গরুর মাংসটা বসিয়ে দাও, আমি আসছি। রিয়া চয়নিকা বেগমের কথা শুনে রান্না ঘরে চলে যায়। চুলার সাইডে এক এক করে সব কেটে ধুয়ে রাখা আছে। রিয়া চুলাতে কড়াই বসিয়ে গরুর মাংসটা বসিয়ে দেয়। চয়নিকা বেগম চিত্রার চুলগুলো হাত খোপা করে বলে, যাও এখন গোসলটা করে ফেলো।
একটু পর তোমার ফুপা ফুপি চলে আসবে। চিত্রা বসা থেকে উঠে দাঁড়ায়, ফোনটা সোফা থেকে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে আলমারি খুলে ব্ল্যাক কালারের একটা তেমন আকর্ষণীয় করে তুলছে। তানিয়া বেগম আর তার স্বামী তামিম খান বসে আছে। তৃষ্ণা গিয়ে তাদের মাঝখানে বসে পড়ে। তামিম খানের দিকে তাকিয়ে বলে, দেখো তো আব্বু কেমন লাগছে তোমার আনার ড্রসটায়। তামিম খান মেয়ের দিকে তাকালো।
মেয়ের মাথায় হাত দিয়ে বলল, মাশা আল্লাহ, আমার প্রিন্সেসটাকে অসম্ভব সুন্দর লাগছে। তৃষ্ণা হাসল, ফের মায়ের দিকে ঘুরে বলল, মা বলো তো আমাকে কেমন লাগছে? তানিয়া বেগম সিঁড়ির দিকে তাকালো, দেখল তুষার নামছে। পরনে ব্ল্যাক শার্ট। এই ছেলে এত ব্ল্যাক পরতে পারে? মানে সাদা, ব্ল্যাক ছাড়া আর কোনো কালার মনে হয় আছে সেটা তার ডিকশনারিতে নাই। মেয়েকে রাগানোর জন্য তুষারের দিকে তাকিয়ে বলল, মাশা আল্লাহ, আমার বাপজানকে অসম্ভব সুন্দর লাগছে। তৃষার মুখ চুপসে গেল। বিরস মুখে বলল, জানি ভাই অসম্ভব সুন্দর, আমি তো ভাইয়ের প্রশংসা করতে বলি নাই, আমারটা করতে বলছি। তানিয়া বেগম মেয়ের দিকে তাকালো। ওহ, তুই আমায় বলছিলি তোর প্রশংসা করতে? আমি ভাবছি তোর আব্বুকে বলছি। না খারাপ লাগছে না দেখতে তোকে? মোটামুটি ভালোই লাগছে। তৃষ্ণা বাবার পানে চাইল। তামিম খান মেয়েকে চোখের ইশারায় বলল, মোটামুটি না, অনেক সুন্দর লাগছে। তুষার এসে মা বাবা বোনের সামনে দাঁড়াতেই তানিয়া বেগম বলে উঠল, তোর কি ব্ল্যাক কালারের শার্ট ছাড়া আর কোনো শার্ট নেই? তুষার শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, থাকবে না কেন, আছে তো হোয়াইট কালারের। সেটা আমিও জানি, সাদা কালো ছাড়া কি আর নেই? উফ, তুমি আবার আমার শার্ট নিয়ে পড়লে কেন? দেরি হচ্ছে, চলো। তুষার চলে গেল। তানিয়া বেগম স্বামীর পানে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে সেও বেরিয়ে গেল। তামিম খান মেয়েকে নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে ছেলে গেল। রায়ান বাড়ি থেকে কিছুটা সামনে দাঁড়িয়ে আছে। অধরা আর তার ফ্যামিলি আসছে। বাসা চিনে না, তাই এখানটা এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ব্ল্যাক কালারের গাড়ি সামনে এসে দাঁড়াতেই রায়ান বুঝল এটাই অধরার গাড়ি। গাড়ির কাছে এগিয়ে গেল। অধরা গাড়ির গ্লাস নামিয়ে দিল। রায়ান গাড়ির ভেতরে তাকিয়ে দেখে গাড়িতে অধরা ড্রাইভিং সিটে বসে আছে। অধরা ইশারায় রায়ানকে গাড়িতে উঠে বসতে বলল। রায়ান অধরার পাশে থাকা সিটে বসে পড়ল। আপনার বাবা মা আলেন না যে? তারা এসব দাওয়াতে আসা খুব একটা পছন্দ করে না। রায়ান ওহ বলে বাসাটা কোন দিকে সেটা বলে দিল। অধরা রায়ানের ডিরেকশন অনুযায়ী গাড়ি চালিয়ে বাসার সামনে আসলো। অধরা গাড়ি থেকে নামল। দুতলার একটা ডুপ্লেক্স, আকাশী রঙের। রায়ান অধরাকে বাসার ভেতর ঢুকতে বলল। অধরা আর রায়ান বাসার ভেতর ঢুকল। মেন গেট পেরিয়ে ভেতরে আসতেই দেখল চারপাশে হরেক রকমের ফুলের গাছ। এত ফুল প্রিয় কে আপনাদের বাসার? অধরার ফুল গাছগুলোর দিকে তাকালো। রায়ান অধরার তাকানো দেখে বলল, এই ফুল গাছগুলোর অংশীদার অনেক, শুধু একজনের নাম নেওয়া যাবে না। অধরা ভ্রু কুঁচকে বলে, অংশীদার অনেক মানে? এই ফুল গাছের বাগানের মালিক হচ্ছে আমার ভাই বোনগুলো। আপনার ভাই তো রাফি, আপনার বোনও আছে নাকি? হ্যাঁ, রাফি আর আমার চাচাতো বোন চিত্রা আর ফুপির মেয়ে তৃষ্ণা। ওদের শখের বাগান এটা। ওহ আচ্ছা। রায়ান অধরাকে নিয়ে সদর দরজা দিয়ে বসার ঘরে ঢুকে। সোফায় বসে ছিল চিত্রা। হঠাৎ অচেনা একটা মেয়েকে রায়ানের সাথে দেখে কিছুটা বিস্ময় হয়। রা অধরাকে নিয়ে চিত্রার সামনে এনে বলে, এটা হচ্ছে আমার বোন চিত্রা।
চিত্রা রিমিকে কোলে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। অধরা মুচকি হেসে বলল, হাই। চিত্রা ও ভদ্রতার খাতিরে হাই বলল। রায়ান অধরাকে সোফায় বসতে বলে উপরে চলে যায়। অধরা আশেপাশে তাকিয়ে সোফায় বসল। তুমি কিসে পড়াশোনা করো? চিত্রা দাঁড়িয়ে থেকেই বলল, জি এবার অ্যাডমিশন দিব। অধরা চিত্রার কোলে বাচ্চা মেয়েটাকে দেখে বলল, বাচ্চা টাকার? যার সাথে আসলেন তার মানে রায়ান ভাইয়ার মেয়ে রিমি। রাফি শুয়েছিল। হঠাৎ দরজায় টোকা পাওয়ার শব্দ শুনে শুয়া থেকে উঠে দরজা খুলে দেখে রায়ান। কিছু বলবা? রায়ান ভেতরে ঢুকতে ঢুকতে বলে, এখনো রুমে কি করছিস? বাহিরে যা, অধরা এসেছে। রাফি বিরক্তি নিয়ে বলে, তাতে আমার কি? তোর কি মানে? মেয়েটাকে একটু সময় দে। চিত্রাও আছে ওখানে। বাবা আসছে। চিত্রা তো আছেই, তাহলে আমার ক? চিত্রা তো তেমন চিনে না অধরাকে, তুই যা। রাফি তপ্ত শ্বাস ফেলে নিচে নেমে আসলো। অধরা সিঁড়ির দিকে তাকিয়ে দেখল রাফি আসছে। রাফি অধরার পানে চাইল। অধরার সেই একই ড্রেস আপ, সাদা শাড়ি, চুলগুলো হাত খোপা। রাফি এসে চিত্রার পাশে বসল। রান্নাঘর থেকে রিয়া আর চয়নিকা বেগমও বেরিয়ে আসলো। খাবার টেবিলে এক এক করে সব খাবার সার্ভ করল। রাফি অধরার সাথে কোনো কথা বলল না। রিয়া আর চয়নিকা বেগমের সাথে হালকা পাতলা পরিচয় হয়ে গেল। এর মধ্যে সদর দরজা দিয়ে রাসেল আহমেদ আর সাহেল আহমেদ বসার রুমে ঢুকে। রাসেল আহমেদ অধরাকে দেখে কিছুটা খুশি হয়। অধরার দিকে এগিয়ে এসে কুশল বিনিময় করে। সাহেল আহমেদ স্ত্রীর দিকে তাকিয়ে বলে, আপারা এখনো আসেনি? চয়নিকা বেগম মাথা নাড়িয়ে না জানায়। সাহেল আহমেদ আর রাসেল আহমেদ উপরে চলে যায় ফ্রেশ হতে। চিত্রা রিমিকে নিয়ে নিজের রুমে চলে যায়। ড্রয়িং রুমে রইল রাফি আর অধরা। রাফি এক ধ্যানে ফোন স্ক্রোল করতে থাকে। এর মধ্যে কয়েক জোড়া পায়ের শব্দ শুনে সামনে তাকিয়ে দেখে তার ফুপি ফুপা আসছে।
বড়ই ভাল লাগে। চলবে।